সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহজ কথায় যদি বলি যে আপনার ওয়েবসাইটের সার্চ ভিজিবিলিটি বাড়ানোর জন্য আপনি যে কাজগুলো করছেন সেটাই হচ্ছে এসইওর সাথে রিলেটেড। তো আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এরকম আরো অনেক হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ, আপনারা দা সার্চ ইঞ্জিন লিস্ট একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে দেখবেন অনেক অনেক ওয়েব সার্চ ইঞ্জিন আছে। তো আমরা এখানে গুগলটাকে কেন প্রায়োরিটি দিয়ে আগাচ্ছি, তার কারণটা হচ্ছে গুগলটা অনেক বেশি পপুলার, বা গুগলটাই সবচেয়ে বেশি ডমিনেট করে প্রায় 70-80%। দ্যাটস ওয়াই গুগলটাকে নিয়ে আমরা গুগলটাকে বেসিক বা গুগলটাকে আমরা টার্গেট ধরে শিখছি। গুগলের বিষয়গুলো যদি বুঝে যান সার্চ ইঞ্জিনের, অন্য সার্চ ইঞ্জিনগুলো আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে নতুন একটা ব্র্যান্ড তৈরি করছেন, মানুষজন কিন্তু আপনার ব্র্যান্ডটাকে প্রথমে চিনবে না, বা আপনার ওয়েবসাইটটাকে হয়তো প্রথমে খুঁজে জানবে না যে আপনি কোন ওয়েবসাইটটা তৈরি করছেন। কিন্তু কেউ যখন আপনার প্রোডাক্ট লিখে সার্চ করবে, প্রোডাক্ট কিন্তু আপনার কাস্টমারের লাগবেই, সে প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারে, বা তার যে সার্ভিসটা লাগবে সেটা লিখে সার্চ করতে পারে। এখন যখন সে সার্চ করলো, আপনার ওয়েবসাইটটা যখন সবার উপরে দেখতে পাইলো 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারে, আপনি তার ক্লিকটা কিন্তু পাবেন, সে কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে, এবং সেখান থেকে যদি আপনার ওয়েবসাইট থেকে তার প্রোডাক্ট সবকিছু স্পেসিফিকেশন ডিটেলস এবং সে যেরকম চাচ্ছে সেরকমটা যদি মনে হয়, সে কিন্তু আপনি এটা কিনে নেবে। দ্যাট মিনস আপনার কাস্টমারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো কাস্টমারে কনভার্ট হওয়ার জন্য আপনাকে কি করতে হয়েছে, আপনাকে প্রপার একটা প্লেসমেন্টে রাইট একটা জায়গায় আপনার ওয়েবসাইটটাকে নিতে হয়েছে, এন্ড সেটা আপনি অর্গানিক্যালি মানে গুগলকে খরচ না করে এই কাজটা করার জন্য যেটা করছেন সেটা হচ্ছে এসইও। সো এসইও করে আপনি কি করতে পারছেন, আপনার ওয়েবসাইটের সার্চ ভিজিবিলিটি বাড়াইতে পারছেন। মানে যত উপরে থাকবে ভিজিবিলিটি তত বাড়বে। ভিজিবিলিটি বাড়ার ফলে কি হচ্ছে, আপনি ক্লিক গুলো পাচ্ছেন, যে ভিজিটররা ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতেছে। সো ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসার ফলে কি হচ্ছে, সে আপনার প্রোডাক্ট কিনতেছে, যার ফলে আপনার সেল বেড়ে যাচ্ছে, আপনার রেভিনিউ বেড়ে যাচ্ছে। সো দেখেন যে আপনার বিজনেসে একটা ফ্লো চলে আসছে এসইও করার ফলে। সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই চমৎকার একটা বিষয়। এবং আপনি এসইওর কাজটা যদি আপনার বিজনেসের জন্য, আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য, বা আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং করেন, সো এসইওর কাজ যদি করেন, এটা আপনাকে অনেক বড় একটা পাইব এনে দিবে, বা আপনাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে পারে। আর এখানে বিষয় হচ্ছে একটা প্রিকশনস, এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে এসইওর কাজ কখনো রাতারাতি হয়ে যায় না। আপনি যদি মনে করেন আজকে আপনি আপনার সাইটকে এসইও করতেছেন, কালকে আপনার সাইটটা টপে চলে আসবে, সো এই ধারণা নিয়ে যদি আপনি এসইও তে আসেন, সো এটা হচ্ছে আপনার জন্য ভুল করা হবে। কারণ এসইও প্রসেসটা হচ্ছে একটা লং টাইম প্রসেস, লেন্দি প্রসেস। একটা সাইটকে র্যাঙ্ক করাইতে গেলে, মানে যে কিওয়ার্ড ধরে যদি র্যাঙ্ক করাইতে চান, সো মিনিমাম এটা আপনার 3 মাস 4 মাস 6 মাস সময় লাগতেই পারে, আরো বেশি সময় লাগতে পারে। তো আপনাকে ওই সময়টা কনসিডার করে কাজ করতে হবে। তো কাজ কন্টিনিউয়াস যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন রাইট ওয়েতে, রাইট প্রসেসে, আপনি আপনার সাইট র্যাঙ্ক করাইতে পারবেন, এবং সেখান থেকে যেই বেনিফিট গুলা বললাম, যেগুলোর কথা বলছি, সেগুলো আপনি পাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমি এত ধৈর্য ধরে একটা সাইট র্যাঙ্ক করাইতে পারবো না, এত সময় নিয়ে বসে থাকতে পারবো না, তাহলে এসইও আপনার জন্য না। সো আগেই সবকিছু বলে রাখলাম। আহ এখন যদি আমরা যাই, একটা সাইটকে আমি এসইও করব, বাট এসইও করতে গেলে আমাকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। গত ক্লাসে আমি বলেছিলাম যে সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের নিজস্ব অ্যালগরিদম থাকে। যেমন এসইও গুগলের কথা যদি বলি, গুগলের এরকম র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে 200-র উপরে। এখন র্যাঙ্কিং ফ্যাক্টরস মনে রেখে কাজ যদি করতে চান, আপনার জন্য সো টাফ, এসইওটা হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বোরিং সাবজেক্ট। সো আমরা ওই কাজ করব না, আমরা সিস্টেমেটিক ওয়েতে যেভাবে মনে রাখলে সহজ হবে সেভাবে করে আগাবো। যেমন এসইও তে আপনি 3টা বিষয় মাথায় রাখবেন এসইও করার সময়। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ আর টেকনিক্যাল। এই 3টার কম্বিনেশনে আপনি খুব ভালোভাবে আপনার সাইটটাকে এসইও করতে পারবেন। সো তার মানে আমার জানা লাগবে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, বা টেকনিক্যাল এসইও কি। অন পেজকে অন সাইট এসইও বলা হয়, অফ সাইট এসইও বলা হয়, বা টেকনিক্যালও বলা হয়। তো এই অপটিমাইজেশন গুলো আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ,
এতটুকু পর্যন্ত তো আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, কারণ গতকালকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলেছিলাম, রাইট? আপনারা কি আমাকে ঠিকঠাক মতন শুনছেন? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে অন পেজ অফ পেজ নিয়ে আরেকটু ওভারভিউ আলোচনা করি, কারণ আমাদের নেক্সট ক্লাসগুলো তো হবে অন পেজ নিয়ে ডিটেইলস হবে, কিছু ক্লাসে অফ পেজ নিয়ে ডিটেইলস হবে, কিছু ক্লাসে টেকনিক্যাল বিষয় নিয়ে ডিটেইলস হবে। সো এগুলোই আমরা দেখাবো। তো এটার ওভারভিউটা আমরা একটু দিয়ে নেই। অ্যাকচুয়ালি অন পেজ অপটিমাইজেশনটা কি, আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা পেজকে, একটা ওয়েবসাইটকে আমরা আমরা যদি গুগলে সার্চ করি, ধরেন আমি গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার ফলে কি হচ্ছে, আহ, গোটা একটা ওয়েবসাইট কি এখানে দেখাচ্ছে, না একটা ওয়েবসাইটে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস দেখাচ্ছে, দ্যাট ইজ সাইটের টাইটেল, ডেসক্রিপশন, পারমালিংক, এগুলোই তো দেখাচ্ছে, তাই না? সো এখানে ক্লিক করলে আপনি একটা ওয়েবসাইটে যেতে পারছেন। সো এই যে যে ভিজিবল বা যে ভিউয়েবল জিনিসগুলো স্নিপেটে যা দেখা যাচ্ছে, এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্নিপেট, এটাকে একটা স্নিপেট বলছে। সো এই রেজাল্ট গুলো আমি দেখেন এখানে ক্লিক করে ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটা ওয়েবসাইটের মধ্যে কিছু মেনুজ দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, কিছু অ্যাড দেওয়া আছে, এখানে কিছু কন্টেন্ট আর আর্টিকেল দেওয়া আছে। হ্যাঁ, আর্টিকেলের মধ্যে আবার দেখেন বিভিন্ন ফরম্যাটিং করা আছে, হ্যাঁ, হেডিং দেওয়া আছে। সো অনেক কিছু আছে একটা ওয়েবসাইটের ভিতরে, সবকিছু ওয়েবসাইটের কন্টেন্ট। এখন বিষয় হচ্ছে আমি যদি এখানে আসি, এই যে এই টাইটেল, ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন, টাইটেল বা পারমালিংক, এই তিনটা বিষয় একটা ওয়েবসাইটের অন সাইটের এলিমেন্ট। অন সাইট, দ্যাট ইজ আমি যদি সাইটের ভিতরে যাই, যা যা দেখতে পারতেছি সবই কিন্তু অন সাইটের এলিমেন্ট। ধরেন আপনি এখানে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা টাইটেল, ধরেন এই টাইটেলটা আপনার কাছে মনে হচ্ছে অপটিমাইজড না, হ্যাঁ, সো এই অন সাইটের এলিমেন্ট, এটাকেই বলা হচ্ছে অন পেজ, অন পেজের এলিমেন্ট, এবং এইটাকে অপটিমাইজ করতে গেলে এই প্রসেসটাকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং, এটা যদি আপনার কাছে মনে হয় অপটিমাইজড না, এটাকে অপটিমাইজ করতে গেলে আপনি কোথায় গিয়ে অপটিমাইজ করবেন, কিভাবে করবেন বলেন তো? এই আমার টাইটেলটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে, রাইট, আপনার ওয়েবসাইটের যে একটা ড্যাশবোর্ড আছে, যেখানে আপনি কাজ করতে পারেন, বা আপনার যে সি প্যানেল আছে, যেটা বলেন ব্যাকএন্ডে, সেখানে আপনি কাজ করতে পারবেন, এবং সেখানে কাজ করার ফলে এটা চেঞ্জ করতে পারবেন বা অপটিমাইজ করতে পারবেন। এরকম যতগুলো বিষয় আমরা দেখতেছি অন সাইটে, এটা এটা হইতে পারে একটা ভিডিও বা একটা ইমেজ, বা এই যে এই আপনার হেডিং গুলো, এগুলো অপটিমাইজ হইতে পারে। সো এরকম অন সাইটের যাবতীয় বিষয়গুলোকে আমরা বলছি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। সো এই অন পেজ অপটিমাইজেশনে আমার কি কি বিষয় আছে, মূলত আমরা যদি ভাগ করি তাহলে তিনটা ইম্পর্টেন্ট পার্ট, এর মধ্যে কিছু হচ্ছে মেটা ট্যাগস, কিছু হচ্ছে কন্টেন্টের পার্ট, কিছু হচ্ছে আদার পার্ট। এখন মেটা ট্যাগের কথা যদি বলি, আমরা মূলত এখানে যা দেখছি এগুলো সব মেটা ট্যাগের এলিমেন্ট। কারণ এই যে এই এলিমেন্ট গুলো, আমি ধরেন এই যে ওয়েবসাইটটাতে আসছি, ইনভেস্টোপিডিয়া, ইনভেস্টোপিডিয়ার এই ওয়েবসাইটে আমরা টাইটেল, ডেসক্রিপশন বা পারমালিংক, এই জিনিসগুলো কিন্তু আমরা সাইটে ঢুকে দেখতে পারবো না। দেখতে হলে কোথায় দেখতে হবে? এর মেটাতে। মেটাগুলো আমরা কন্ট্রোল ইউ দিয়ে, এটার একটা এই যে এইচটিএমএল, যে পেজ এইচটিএমএল দেখাচ্ছে, মানে এই পেজটার ব্যাকএন্ডে যে কোড গুলো সেগুলো এখানে দেখাচ্ছে, এইচটিএমএল কোড গুলো। সেই কোডের মধ্যে একটা পার্ট আছে হচ্ছে হেড। এই হেডের মধ্যে আমরা মেটাগুলোকে দেখতে পারবো। হেড, হেড এখানে শুরু হয়েছে 6 নম্বরে। আমরা যদি কন্ট্রোল এফ দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন হেড, হেড পার্ট শুরু হয়েছে আপনার, সরি, এই যে এই 6 নম্বরে, এবং হেড শেষ হয়েছে কোথায় দেখেন, একটা ব্যাকস্ল্যাশ দিলে হেড শেষ হয়েছে 323 নাম্বার। সো এর মধ্যে কিন্তু মেটাগুলো ইনপুট করা, যেমন আমরা টাইটেলের কথা বলেছিলাম, দেখেন আমি যদি এখানে সার্চ দেই টাইটেল লিখে, সো এখানে দেখেন এই যে টাইটেলটা, ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন, সো টাইটেলটা কিন্তু দেখাচ্ছে, এবং বুঝতে পারতেছেন এটা হেডের মধ্যেই আছে, এইচটিএমএল এর হেডের মধ্যেই আছে। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। টাইটেল বলেন, ডেসক্রিপশন বলেন, বা এরকম মেটা বিষয়গুলো, তো আমরা মনে হয় মেটা ট্যাগের বিষয়টা বুঝতে পারছি। এখানে টাইটেল, ডেসক্রিপশন থাকতে পারে, হেডিং থাকতে পারে, অল্টার থাকতে পারে, এরকম বেশ কিছু ট্যাগ থাকতে পারে। হেডিং ট্যাগটা কি? হেডিং ট্যাগটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন হেডিং বা সাব হেডিং আছে, আমরা কিভাবে বুঝবো এটা কোন হেডিং?
আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো এখানে হেডিংটা কোন ধরনের হেডিং এখানে ইউজ করছে বা কি ব্যবহার করা হয়েছে এটাকে, এই কোডিংটাকে আমরা একটু দেখি। এখানে এই যে দেখেন H2 ব্যবহার করা হয়েছে, এটা H2 হেডিং। এরকম H1 H2 থেকে H6 পর্যন্ত বেশ কয়েকটা হেডিং থাকে। হ্যাঁ, আমরা এখানে ইন্সপেক্ট করে করে দেখতে পারবো। এগুলো অপটিমাইজ করার বিষয় আছে, আমরা এগুলোর বিস্তারিত অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশনের ক্লাস যখন করব কিভাবে কি করতে হয় তখন আমরা দেখবো, আপাতত জেনে রাখি বিষয়গুলো। তারপর অন পেজের আরেকটা এলিমেন্ট হচ্ছে আপনার অল্টার ট্যাগ। অল্টার ট্যাগটা হচ্ছে একটা ইমেজে আমরা অল্টার ট্যাগ ব্যবহার করি। ইমেজের অল্টার ট্যাগ দেখে আপনার সার্চ ইঞ্জিনের ক্রাউলার ইজিলি ধরতে পারবে ইমেজটা কোন ধরনের ইমেজ, এবং র্যাঙ্কিং এর জন্য তাকে কাউন্ট করতে পারবে। সো এই জন্য এটাও ইম্পর্টেন্ট। সো এরকম অনেক আমরা অনেক ধরনের হেডিং বা ট্যাগ ব্যবহার করতে পারি যেগুলো আমাদের অন পেজ অপটিমাইজেশনের সাথে রিলেটেড। সো এইগুলো হচ্ছে বিষয়। এবং কন্টেন্টের কথা যদি বলি, কন্টেন্ট আমার ওয়েবসাইটে যা যা বলছিলাম, আর্টিকেল, ইমেজ, ভিডিও, সবই কিন্তু আমার কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলো আমি অপটিমাইজ করে ফেলতে পারি। কন্টেন্ট গুলো আমার দেখেন হোম পেজের কিছু কন্টেন্ট থাকতে পারে, এবং ভিতরের কোনো একটা পেজে যদি ঢুকি, যে investopedia.com/market, এটা হচ্ছে ইনার একটা পেজ, এই পেজেও দেখেন কিছু কন্টেন্ট আছে। সো এগুলো আমরা অপটিমাইজ করতে পারি। এরকম আমাদের কন্টেন্টের ক্ষেত্রে হোম পেজ, ইনারে আরো অনেকগুলা পেজ থাকতে পারি। ইনারের সবগুলোর কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে। আর সেই অপটিমাইজেশনটা কিসের মধ্যে পড়ছে? অন পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ছে। এবং আদার কিছু অপটিমাইজেশন আছে যার মধ্যে পেজের সাইজ একটা ইস্যু। আমার যে পেজের সাইজটা কিরকম, এবং এটার যে এইচটিএমএল, সেটা সাইজের রেশিওটা কত বেশি, এইচটিএমএল আর কন্ট্রোল ইউ দিলে এইচটিএমএল টা দেখতে পারি। এটা হচ্ছে এইচটিএমএল এর সাইজ, এটা হচ্ছে পেজের আর পেজের সাইজ। আমরা পেজ নিয়ে যখন আমরা আরো ডিটেলস কাজ করব, পেজ তৈরি করা, পেজে এলিমেন্টস দেওয়া, বা পেজের মধ্যে আপনার বিভিন্ন আর্টিকেল, বা পেজের মধ্যে বিভিন্ন ইমেজ, বা পেজের মধ্যে বিভিন্ন ভিডিও যখন আমরা দিব, ইনফোগ্রাফিক আমরা যখন দিব, তখন সাইজের দেখবেন যে আপনার একটা ভেরিয়েশনস আসে। সো এই বিষয়গুলোই কিন্তু অন পেজের সাথে রিলেটেড। এবং রিচ স্নিপেটের বিষয়টা যদি বলেন, আপনি অনেক সময় আমরা গুগলে সার্চ করলে কি দেখি, আমরা এখানে যখন সার্চ করছি আমাদের এই রেজাল্ট গুলোতে কি টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন, এই তিনটা বিষয় আছে। এবং আহ, তার বাইরে কিন্তু আরো অনেক কিছু আসতে পারে। যেমন আমি যদি ধরেন আমি সার্চ করলাম রেস্টুরেন্ট লিখে, সার্চ করার পরে যে রেজাল্ট গুলো আসতেছে, এই রেজাল্ট গুলোর মধ্যে ওকে ওকে অনেক সময় দেখবেন যে এখানে কিছু রেটিংস চলে আসে, স্টার চলে আসে, এখানে কিছু ইমেজ চলে আসে। সো এগুলো হচ্ছে আপনার অন পেজের এলিমেন্ট, এবং এগুলো হচ্ছে আপনার রিচ স্নিপেটটা আরো মানে টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশনের বাইরে আরো অনেক কিছু থাকে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে রিচ স্নিপেট। সো রিচ স্নিপেট নিয়েও আমরা পরে কথা বলবো, টেকনিক্যাল এসইও বা সামনে আরো যখন অন পেজ নিয়ে যখন আরো কথা বলবো, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। ক্যানোনিকালাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে আপনার প্রপার্টিটা যে আপনারই, এবং কোনটাকে আপনি ফিচার করছেন, এই জিনিসটা আপনার বুঝাই দিতে হবে। আদারওয়াইজ গুগল আপনার যে ওয়েবসাইট, ধরেন এটা আপনার ওয়েবসাইট investopedia.com, এবং এটার যে www ভার্সন, এটাও আপনার ওয়েবসাইট www.investopedia.com। এখন এই দুইটা প্রপার্টিজ যে সেম প্রপার্টিজ, এবং দুইটাই যে আপনার প্রপার্টিজ, এই জিনিসটা যদি আপনি না বুঝাইতে পারেন গুগলকে, তখন যেটা হবে সে মনে করবে দুইটা আলাদা আলাদা সাইট কিন্তু কন্টেন্ট সেম। সো পেনাল্টি খাইতে পারেন। সেজন্য আপনাকে এই ক্যানোনিকালাইজেশনটা, এই ক্যানোনিক্যাল ইস্যুটা ফিক্স করে রাখতে হবে, সো দ্যাট আপনি গুগলকে ইজিলি এই জিনিসটা বুঝাইতে পারবেন যে আপনার এই সাইট, এবং প্রিফারেড ইউআরএল কোনটা সেটা আপনি দেখাই দিতে পারবেন ক্যানোনিকালাইজেশনের মাধ্যমে। তো এগুলো আমরা পরে দেখবো। আজকে জাস্ট থিম গুলো বা আপনারা যদি টার্ম গুলো মনে রাখেন, পরে যখন কাজ করতে যাবেন তখন আপনার জন্য সহজ হবে যে অন পেজের এই বিষয়গুলো। এবং ব্রোকেন এন্ড ইন্টারনাল লিঙ্কিং, আমরা ইন্টারনাল যত লিঙ্ক করি সবগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের সাথে যুক্ত। এবং এখানে ব্রোকেন লিঙ্ক থাকলে এই লিঙ্ক গুলো আপনারা সরাই ফেলতে পারেন, কারণ ব্রোকেন লিঙ্ক আপনার সাইটের জন্য ক্ষতিকর। সো অন পেজে হচ্ছে মূলত এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতন করেন, আপনি আপনার পেজের জন্য অন পেজের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট আপনি আনতে পারবেন। আমরা যেটা ডিটেলস অন পেজের ক্লাসে আরো দেখবো সেগুলো।
আচ্ছা, এখন আসেন একটু যদি একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই যে অন পেজের বিষয়গুলো। আমরা আমাদের একটা কিওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি এবং অন পেজ ঠিকঠাক মতো রেখে অন পেজের প্রত্যেকটা জায়গায় যদি কিওয়ার্ডটা ব্যবহার করতে চাই, তখন সেটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। ইন শর্টে যদি বলে, একটা পেজের এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আপনার অবশ্যই থাকতে হবে। যেমন আপনার কিওয়ার্ডটা যদি হয় অটো রিপেয়ার, এটা আপনার টাইটেলে থাকতে হবে। এটা আপনি ইউআরএল এ রাখার চেষ্টা করবেন। আপনার যেই আর্টিকেল আছে সেই আর্টিকেলের মধ্যে এটা প্রপারলি এবং রাইট জায়গাতে, এবং খুব বেশিও না খুব কমও না, হ্যাঁ, একেবারে যতবার রাখলে আপনার জন্য ভালো হবে ততবার রাখার চেষ্টা করবেন। এবং ইমেজের যে অল্টার টেক্সট আছে সেখানে আপনি এই আপনার কিওয়ার্ডটা ব্যবহার করবেন। এরকম সবগুলো জায়গায় যদি আপনি কিওয়ার্ডটা ঠিকঠাক মতন ব্যবহার করেন, তাহলে আপনার এই কিওয়ার্ডের জন্য অবশ্যই অবশ্যই গুগল আপনার এই ওয়েবসাইটটাকে বা ওয়েবসাইটের এই পেজটাকে কাউন্ট করবে, গুরুত্ব দিবে। বুঝছেন এবার বিষয়টা, অন পেজটা কেন এত গুরুত্বপূর্ণ? জি স্যার, বুঝতে জি পারছি। ভাইয়া। ওকে, সো এটা ছিল বিষয়। এখন আসেন অফ পেজ এসইও। অন পেজ এসইও এর জন্য আমরা কি করছি? অন পেজ এসইও এর জন্য আমরা আমাদের সাইটের থেকে কাজ করছি এবং আমাদের সাইটের অন পেজটাকে আমরা ঠিক করছি, অন পেজটাকে অপটিমাইজ করতে পারছি। বাট অফ পেজের কাজটা হচ্ছে আমরা আমাদের সাইট থেকে করতে পারবো না, এটা করতে হবে অন্য একটা সাইট থেকে। দ্যাট মিনস আরেকটা সাইটের মধ্যে কাজ হবে, কিন্তু আপনার সাইট র্যাঙ্কিং এর জন্য আগাই যাবে। সো কাজটা কি অ্যাকচুয়ালি, আমি যদি দেখাই, ধরেন আমরা এই একটা সাইটে আছি, হ্যাঁ, এই একটা সাইটে যখন আমি ব্রাউজ করতেছি, তখন দেখেন অনেকগুলো লিংক আছে, লিংক থাকে না? ধরেন আমি যে কোনো একটা লিংকে ক্লিক করলাম, হ্যাঁ, আহ ধরেন এই লিংকটাতে ক্লিক করলাম, তখন আমার কি হলো, এই পেজের, সরি, এই ওয়েবসাইটেরই আরেকটা পেজে চলে আসছে, তাই না? তো এখন এরকম অনেক সময় হয় যে আমরা যদি কোনো লিংকে ক্লিক করি, একটা পেজের পরিবর্তে, মানে এই ওয়েবসাইটের এই একটা পেজের পরিবর্তে অন্য একটা ওয়েবসাইটের একটা পেজে চলে যায় না? আরেকটা ওয়েবসাইটে চলে যায় না? এই লিংকগুলোতে ক্লিক করলে হয় না এরকম? দেখছেন জি ভাইয়া, আপনারা কখনো? এটা জি দেখছি। এই যে এই রিডাইরেক্ট। লিংক হচ্ছে, হ্যাঁ, লিংক করা হচ্ছে, এটাকে হাইপার লিংক বলে, একটা পেজের সাথে আরেকটা পেজের। এখন এই পেজটা আপনার ওয়েবসাইটের পেজও হইতে পারে, এক্সটার্নাল একটা ওয়েবসাইটের পেজও হইতে পারে, হ্যাঁ, এরকম আপনারা কিন্তু লিংক করতে পারেন বা করেন। এখন বিষয় হচ্ছে বাইরের একটা সাইট থেকে যদি কোনো লিংক আপনার সাইটে আসে, বাইরের একটা সাইট থেকে আপনার সাইটে যদি কোনো এরকম হাইপার লিংক আসে, এটা আপনার জন্য হচ্ছে একটা ব্যাক লিংক। বুঝতে পারছেন? মানে অন্য একটা সাইটে কেউ একজন একটা পোস্ট করতেছে, এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে চলে আসছে আপনার ওয়েবসাইটে, তার মানে এই ইনভেস্টোপিডিয়া থেকে আপনি একটা ব্যাক লিংকস পেলেন। সো এই ব্যাক লিংকসটা আপনি যত রিলেভেন্ট সাইট থেকে, যে আপনার সাইট যে রিলেটেড নিশের ওই টাইপসের ওয়েবসাইট, এবং খুব পাওয়ারফুল একটা ওয়েবসাইট থেকে, ভালো একটা সাইট থেকে ব্যাকলিংক পাইছেন, সেই ব্যাকলিংকটা কি করবে, আপনার এসইও র্যাঙ্কিং এর জন্য হেল্প করবে, বা এসইও তে আপনার সাইটটা যেন উপরে উঠে আসে। কারণ আপনি ভালো ভালো পাওয়ারফুল ব্যাকলিংক পাইলে আপনার সাইটের অথরিটি বাড়বে, আর অথরিটি বাড়া মানে আপনি আপনার সাইটটাকে মানে টপ পজিশনে বা ভালো পজিশনে দেখতে পারবেন। বুঝতে পারছেন? সো ব্যাকলিংকের কাজটা করতে হবে। ডোমেইন অথরিটি বললেন? জি, অথরিটি, ডোমেইন অথরিটি হতে পারে, বা কোন একটা পেজের অথরিটি হতে পারে। অথরিটি নিয়ে আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিসে ক্লাস করব, তখন আমরা এটা আরো ভালো মতন বোঝার চেষ্টা করব, এবং অথরিটি কিভাবে বের করে, অথরিটি হচ্ছে মজ দিচ্ছে, সো মজ থেকে কিভাবে আমরা বের করতে পারি, এই বিষয়গুলো আমরা তখন দেখবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে অন্য সাইট থেকে আমি কিভাবে ব্যাকলিংক আনবো। ব্যাকলিংক আনতে গেলে আমাকে ওই সাইটগুলোতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ব্যাকলিংক আনার জন্য, বিভিন্ন সাইট, যেমন কিছু সোশ্যাল সাইট আছে যে সাইটগুলোতে আপনি বুকমার্ক করে, মানে আপনার সাইটটাকে এন্ট্রি করে আপনি একটা ব্যাকলিংক নিয়ে আসতে পারেন। আপনি কিছু প্রোফাইল ক্রিয়েট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, বা আপনি বিভিন্ন ক্লাসিফাইড সাইটে অ্যাড দিয়েও আপনি ব্যাকলিংক করে আসতে পারেন আপনার সাইটে। বিজনেস লিস্টিং সাইট আছে কিছু, আপনি সাইটটাকে লিস্টিং করতে পারেন, কন্টেন্ট সাবমিট করতে পারেন অন্য অন্য সাইডে, বা ব্লগিং সাইট আপনি গেস্ট ব্লগিং করতে পারেন, আপনি পিপিটি সাবমিট করতে পারেন, পিডিএফ সাবমিট করতে পারেন, এরকম ফোরাম সাইট আছে। সো এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে আপনারা ব্যাকলিংকের কাজ করে আপনি আপনার সাইটে ব্যাকলিংক আনতে পারেন। তো এই জিনিসটাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তো আমার মনে হয় এখন আপনারা
অন পেজ আর অফ পেজ অপটিমাইজেশন এই দুইটা বিষয় বুঝে ফেলছেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, জি এখন স্যার। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি অন পেজ আর অফ পেজ নিয়ে কয়েকটা বেসিক পার্থক্য বলেন, একটু বলতে পারবেন ডিফারেন্স গুলো কি কি? পারবো স্যার। বলেন তো একজন, জি একটা বলেন, একজন একটা বলবেন। অন পেজ অপটিমাইজেশন হচ্ছে, এটা হতে করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে। যদি আমরা ওয়েবসাইট বিল্ড করি তাহলে ওয়ার্ডপ্রেসের ওখানে পোস্ট করার সময় বা পেজে যদি কাজ করি পেজটাতে পোস্ট করার সময় হচ্ছে আমরা করব। অন্য অন্য সিএমএস দিয়ে করা গেলে কি অন পেজ করা যাবে না? যাবে, তখন ওই সিএমএস এর আন্ডারে গিয়ে আমরা যদি পেজে পোস্ট এক্স্যাক্টলি। করি তাহলে মানে ওই এখানে পেজে গিয়ে। এখানে হচ্ছে সার কথাটা হচ্ছে আমার সাইটের অপটিমাইজেশনটা আমার সাইট থেকেই করতে হবে অন পেজে, আর অফ পেজে হইছে আরেকটা ওয়েবসাইট থেকে করতে হবে আমার সাইটের কাজটা। মানে র্যাঙ্ক হবে আমার সাইট কিন্তু কাজ করব আরেকটা স্যার অফ অফ পেজ বলতে সাইট। কি শুধু বুঝা গেছে ব্যাকলিংক বিষয়টা? করাকে এটা একটা বোঝায়? পার্থক্য, আপনি এটা বলার চেষ্টা করছেন। বুঝি নাই। অফ পেজ বলতে কি আমরা ব্যাকলিংকটাকে বোঝাবো? তাহলে অফ পেজ করা মানে অফ ব্যাকলিংক পেজ করা। বলতে হ্যাঁ, অফ পেজ এসইও টেকনিক মূলত এই ব্যাকলিংকসটাকেই বোঝাচ্ছে। এবং আপনি আচ্ছা যত আচ্ছা। ভালোভাবে মানে ব্যাকলিংকস এখন শুধু তো আপনি ব্যাকলিংকস করে চলে আসলে হবে না। আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করলেন, আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, এখান থেকে ব্যাকলিংকস করলেন, বা আপনি একটা দেখা যাচ্ছে যে ফোরাম সাইটে একটা ব্যাকলিংকস করলেন। বাট ব্যাকলিংকস করার সাথে সাথে তো ওইখানেও আপনাকে একটা প্রোফাইল বিল্ডিং করতে হবে, এবং যে ব্যাকলিংকসটা আনছেন ওইখানেও তো দেখা যাচ্ছে যে মানুষজন এঙ্গেজ হইতে পারে, তারা আপনার এটাকে লাইক দিতে পারে বা ভোট দিতে পারে। তো এরকম অনেক বিষয় আছে। সো এই বিষয়গুলো হচ্ছে কন্টিনিউয়াস করতে হয়, এই অফ পেজ এসইওর কাজগুলো কন্টিনিউয়াস করতে হয়। বাট ঘুরে ফিরে অফ পেজ এসইওর মেইন কাজ হচ্ছে আমার সাইটে একটা ব্যাকলিংকস আসবে। বাট এই ব্যাকলিংকসটা কত ভালো জায়গা থেকে আসলো, কত ভালোভাবে আসলো, কত ভালো ভ্যালু অ্যাড করলো, এই টোটাল সবকিছুই হচ্ছে আমার অফ পেজ এসইও টেকনিক্স এর সাথে রিলেটেড। বুঝছেন বিষয়টা? জি ভাই। ওকে, সো এই গেল আমাদের অন পেজের কথা আর অফ পেজের কথা। এখন আসি আমরা আরো খুব ইম্পর্টেন্ট একটা এসইওর বিষয়, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। সো টেকনিক্যাল এসইওটাকে অনেক সময় ক্রল হেলথও বলা হয়। ক্রল হেলথ দ্যাট মিনস আপনার সাইটে যখন সার্চ ইঞ্জিনে ক্রলার আসবে, গতদিন ক্রলারের কথা বলেছিলাম, সে এসে আপনার সাইটে কিছু ইরর পেতে পারে। ক্রল ইরর। সো ইরর গুলো কেমন হইতে পারে? যেমন আপনার সাইটে ক্রাউলার এসে দেখলো একটা লিংক দেওয়া আছে ক্লিকেবল, বাট ওই লিংকে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, বা ওই লিংকে ক্লিক করলে একটা পেজ আসতেছে 404 ইরর ইরর পেজ, মানে পেজ নট ফাউন্ড আসতেছে, বা এরকম আরো অনেক কিছু ইরর থাকতে পারে। ক্রাউলার আপনার সাইট ক্রল করতে এসে ইরর গুলো পাইলো। সো এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর ইস্যু। এবং এমন অনেক সময় হইতে পারে যে আপনার সাইটটা লোড হইতে সময় লাগতেছে, হ্যাঁ, লোডিং টাইমটা বেশি। বা আবার এরকমও হয় অনেক সময় অনেকের সাইটে কি হয়েছে, ডেস্কটপ, ল্যাপটপ এসব জায়গায় লোড হচ্ছে ঠিকঠাক মতন, বাট মোবাইলে গিয়ে লোডিংটা প্রবলেম করতেছে, লোড হইতে সময় লাগছে। সো এই যে এই ইরর গুলো, টেকনিক্যাল ইরর গুলো, এগুলোকে বলা হচ্ছে মূলত টেকনিক্যাল এসইও। সো এখানে আমরা অনেকগুলো কাজ করতে পারি গুগল সার্চ কনসোলের থ্রুতে, যার ফলে আমাদের টেকনিক্যাল ইরর গুলো আমরা সলিউশন করতে পারবো। বুঝছেন আপনারা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, সো কেউ কিছু অ্যাড করবেন টেকনিক্যাল এসইও নিয়ে? কিছু জানাইতে চান বা কিছু বলতে চান, শেয়ার করতে চান এই তিনটা বিষয় নিয়ে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, যে আমরা তিনটা বিষয় বলার চেষ্টা করলাম, সবাইকে বুঝতেছেন কিনা জানাবেন, বা কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। স্যার বুঝতেছি। বিষয় বলেছি, কিওয়ার্ডে চলে আসবো এখন। সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কথা বলেছিলাম অনেক কথা, এবং এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, এগুলো আসলে খুব বেশি স্লাইডের কথাবার্তা, আপনাদের ওইভাবে সিরিয়াসলি নিতে হবে না, বাট বিষয় কনসেপ্ট গুলো যদি মাথায় ঢুকে যায়, বুঝে যান, তাহলেই হবে। এখানে কিওয়ার্ডে কিছু টাইপস দেওয়া আছে। এখন কিওয়ার্ডের টাইপস আপনার কেন কাজে লাগবে বা কেন জানতে হবে, সেটা আমি একটু বলি। ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টকে কিওয়ার্ড দিতে হবে, ক্লায়েন্ট বলছে যে আমাকে 10টা কল টু অ্যাকশন কিওয়ার্ড দাও। হ্যাঁ, এখন আপনি রিসার্চ করে আপনার কাছে যে কিওয়ার্ড পাইছেন, ভালো ভালো 10টা কিওয়ার্ড দিয়ে দিছেন, বাট ক্লায়েন্ট যদি বলে এগুলো তো কল টু অ্যাকশন কিওয়ার্ড না, তখন তো আপনি ধরা খেয়ে গেলেন, তাই না? সো এই জন্য আসলে কিওয়ার্ডের টাইপটা বুঝতে হয়, যে ক্লায়েন্ট কি ধরনের কিওয়ার্ড চাচ্ছে। আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন,
ক্লায়েন্ট তার নিশ বললো, আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে দিলেন, এটা করলে হবে না। আপনাকে বুঝে নিতে হবে যে ক্লায়েন্টের আসলে কি ধরনের কিওয়ার্ড দরকার, সে কি চাচ্ছে। হ্যাঁ, তার কাছ থেকে কথা বলে বুঝে নেন, বা তার ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন তার ওয়েবসাইট কি ধরনের কিওয়ার্ড ডিমান্ড করছে। সেভাবে করে তাকে যখন প্রপার কিওয়ার্ড গুলো দিবেন, সেগুলো তার কাজে আসবে এবং সেটা আপনার কাজে সন্তুষ্ট হবে, পরবর্তীতে আপনাকে আবার হায়ার করবে। তো এটা হচ্ছে বিষয়টা। তো এখানে কিছু কিওয়ার্ডের টাইপ দেওয়া আছে, এটা আসলে আপনারা কিওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবেন কিওয়ার্ডের টাইপটা কি। হ্যাঁ, তো এখানে একটা অনেক পুরনো একটা এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা এখানে আমি যদি বলি যে সরাসরি কোন একটা প্রোডাক্টের নাম যদি দেওয়া থাকে কিওয়ার্ডে, ডিরেক্ট প্রোডাক্ট, হ্যাঁ, এখানে MP3 প্লেয়ার হইতে পারে, মোবাইল ফোন হইতে পারে, ওয়াশিং মেশিন হইতে পারে, অথবা কোন একটা সার্ভিস, ধরুন ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস। সো এইভাবে যদি থাকে সেটা হচ্ছে সরাসরি প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড। আর প্রোডাক্টের সাথে যদি আপনার ব্র্যান্ড চলে আসে, হ্যাঁ, কোনো ব্র্যান্ডের নাম, তখন সেটা ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে। আর প্রোডাক্টটা যদি মডিফাইড হয়ে যায়, তখন সেটা যেমন মডিফায়ার কিওয়ার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো মোটামুটি কমন কনসেপচুয়াল। এন্ড আপনার দেখা যাচ্ছে এখানে এই প্রোডাক্টটা আমরা কোথায় পাচ্ছি, এই প্রোডাক্টটা আমরা শপে পাচ্ছি, বা এই প্রোডাক্টটা আমরা আপনার শোরুমে পাচ্ছি। সো এটা হচ্ছে এটা এন্টিটি। হ্যাঁ, সো এই জন্য আমরা এটাকে বুঝতে পারছি এন্টিটি কিওয়ার্ড। এবং খুব ইম্পর্টেন্টলি দেখেন জিওগ্রাফিক কিওয়ার্ড, যে আপনার লোকেশন ওয়াইজ। ঠিক আছে, আপনার ধরেন আপনারা যখন লোকাল এসইও করতে যাবেন, তখন দেখবেন আপনার ক্লায়েন্ট যদি হয় নিউ ইয়র্কের, হ্যাঁ, তো সে কিন্তু চাইবে তার ওই এরিয়াতে যারা সার্চ করতেছে তাদের কাছে যেন তার সার্ভিসটা বা প্রোডাক্টটা যায়, তার ওয়েবসাইটটা যায়, কারণ সে ওই এরিয়ার বাইরে সার্ভ করতে পারছে না। সো তার লোকাল কিওয়ার্ড গুলা লাগবে। So যারা ওই এরিয়াটার নাম সহ লিখে, তো ওই কিওয়ার্ড গুলোই কিন্তু আপনার কাজে আসবে। সো দ্যাট ইজ জিওগ্রাফিক কিওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, লোকাল এসইওর জন্য এটা লাগে, কার্যকরী। সো এই জন্য আপনাদের জিওগ্রাফিক কিওয়ার্ড গুলো সম্পর্কে জানা উচিত। এন্ড ডেমোগ্রাফিক সেগমেন্টের যখন আমরা ভাগ করে দিচ্ছি মেন উইমেন, হ্যাঁ, এরকম ডেমোগ্রাফিক, বা কোনো কিছু হইতে পারে চিলড্রেনদের জন্য, হ্যাঁ, কোনো কিছু হইতে পারে ওল্ড এজদের জন্য। সো এরকম আমরা ডেমোগ্রাফিক সেগমেন্ট করে দিলাম। তো সেটা হচ্ছে আপনার এরকম এই ধরনের কিওয়ার্ড। আর যেটা কল টু অ্যাকশন বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কিওয়ার্ড গুলো আসলে দেখলেই মনে হয় যে কোনো একটা অ্যাকশন, কিছু একটা আছে এই কিওয়ার্ডটার সাথে। যেমন আপনার ধরেন ডাউনলোড নাও, সো কিওয়ার্ডটা শুনে বোঝা যাচ্ছে যে এটা ডাউনলোড করার কথা বলা হচ্ছে, একটা অ্যাকশন। আবার এখানে বাই বাই লেখাটা দেখে বুঝতে পারতেছেন এটা একটা কল টু অ্যাকশন কিওয়ার্ড, বাই MP3 প্লেয়ার। তো এরকম কোনো কিছু যদি থাকে, বা ক্লিক হেয়ার, সো এটা একটা দেখেন যে কল টু অ্যাকশন কিওয়ার্ড। এন্ড এডুকেশনাল কিওয়ার্ড, যেটা দেখে মনে হবে যে আমরা কোনো কিছু শিখতে চাই, জানতে চাই, সেটা এডুকেশনাল কিওয়ার্ড। আমরা অনেক কিছু ইউটিউবে শেখার জন্য সার্চ করি, সো এই ধরনের এডুকেশনাল কিওয়ার্ড দিয়ে। আর B2B কিওয়ার্ড, এটা হচ্ছে হোলসেল দেখে বুঝতে পারতেছেন এটা B2B কিওয়ার্ড। ডিরেক্ট বায়ার টু বায়ার বা বিজনেস টু বিজনেস, মানে মিডল কোনো কিছু নাই, মিডলম্যান বলে কিছু নাই। সো এভাবে আপনারা জাস্ট কিওয়ার্ডের টাইপ গুলো, ভেরিয়েশন গুলো, বা কিওয়ার্ডের সাথে যে ফ্রেজ গুলো আছে, এগুলো দেখে কিন্তু বোঝা যায় এটা অ্যাকচুয়ালি কি ধরনের কিওয়ার্ড। তো এটাই জাস্ট দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো আপনার কি মোটামুটি ক্লিয়ার যে কিওয়ার্ডের টাইপটা অ্যাকচুয়ালি কি, বা কিভাবে কাজ করে, কেন আপনাকে জানতে হবে কিওয়ার্ডের টাইপটা, বা দেখে কিভাবে বুঝবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? চমৎকার ভাইয়া, খুব ভালো লাগলো। ওকে, সো এটা মাথায় রাখবেন। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে আপনি বুঝে নিতে পারবেন যে তার কি ধরনের কিওয়ার্ড লাগতেছে, দেন আপনি যখন দিবেন সেটা তার কাজে আসবে। এখন আসেন কিওয়ার্ড রিসার্চ গোল। আমি কিওয়ার্ড রিসার্চ করব, কিন্তু আমি কেন কিওয়ার্ড রিসার্চ করতেছি, যেটা আগে বলে আসছি। সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন আপনার বায়ারের ওয়েবসাইটের জন্য, তার ওয়েবসাইটটা সে এই কিওয়ার্ড গুলো দিয়ে র‍্যাঙ্ক করাবে। এন্ড র‍্যাঙ্ক করানোর পরে যখন র‍্যাঙ্ক হইলো, দেন সে তার ওয়েবসাইট থেকে কি করবে, অ্যাকচুয়ালি তার গোলটা কি। সো সেটা জানতে পারলে আপনার জন্য সুবিধা হবে, এবং আপনিও কিন্তু ওরকম প্রফিটেবল বা ভালো ভালো কিওয়ার্ড গুলো দিতে পারবেন। সো এখন এই গোলটা হইতে পারে বায়ারের, বা আপনার নিজের কিছু প্রোডাক্ট আছে, বা আপনার নিজের সার্ভিস আছে, আপনি এই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চান। তো তার জন্য কি হইতেছে, আপনি ওইরকম কিওয়ার্ড গুলোই চুজ করবেন, এবং ওই কিওয়ার্ড গুলোর থ্রুতে আপনি সাইটটাকে র‍্যাঙ্ক করবেন যাতে আপনার প্রোডাক্ট গুলো সেল হয়। হ্যাঁ, এখন আবার এটা এরকম হইতে পারে যে প্রোডাক্ট আপনার না,
প্রোডাক্ট হচ্ছে আরেকজনের, দ্যাট মিন্স আপনি অ্যাফিলিয়েশন করতেছেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ হইতে পারে। হ্যাঁ, সো গোলটা বুঝতে হবে, আমি নিজের প্রোডাক্টও বেচতে পারি, আমি আরেকজনের প্রোডাক্টও বেচতে পারি। সো অ্যাফিলিয়েট করতে হবে। নিজের প্রোডাক্ট বিক্রি করলে আমার যে লাভটা হবে, অ্যাফিলিয়েট করলে কিন্তু তার থেকে কম হবে। তার মানে কিওয়ার্ড রিসার্চ করার আগে বুঝে নিতে হবে আমি কি জন্য করছি। কারণ একটা কিওয়ার্ড, ভালো একটা রিসার্চ কিওয়ার্ড বা রিসার্চ ডেটা আপনাকে এই কিওয়ার্ড নিয়ে আপনি মান্থলি কি পরিমাণ প্রফিট করবেন সেটাও ইন্ডিকেশনও দিয়ে দিবে। হ্যাঁ, যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার অ্যাফিলিয়েশনও করছেন না, আপনি করছেন অ্যাডসেন্স, দ্যাট মিন্স আপনার এই যে অ্যাড গুলো দেখাচ্ছে, আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন এই ধরনের কিওয়ার্ড গুলো যেগুলো দিয়ে আপনি র্যাঙ্ক করাবেন, এবং সেই আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে, তারা আপনার অ্যাড দেখবে, এই অ্যাড থেকে আপনার একটা রেভিনিউ জেনারেট হবে, তার মানে অ্যাডসেন্স এর আর্নিং হবে। সো অ্যাডসেন্স এর সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অ্যাডসেন্স এর জন্য আমার আর্নিংটা বেশি হয়। সো সেইভাবে আপনি দেখবেন যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম বেশি, যেগুলোর আপনার সিপিসি বেশি। সো এই বিষয়গুলো মাথায় রেখে যখন আপনি একটা কিওয়ার্ড বের করবেন বা যে কিওয়ার্ড গুলো আপনার জন্য বের করতেছেন সেটাই কিন্তু আপনাকে আপনার জন্য যুক্তিযুক্ত হবে, বা সেটা থেকে আপনি বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। সো তার মানে কি, আমার কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমি আমার প্রোডাক্টের জন্য করব না আমার অ্যাফিলিয়েশনের জন্য করব না আমার অ্যাডসেন্স এর জন্য করব, এটা আমাকে আগে বুঝে নিতে হবে, তারপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন রিসার্চ ডেটাটা আমি এক্সপ্লোর করলে বুঝতে পারবো যে আমার গোলের সাথে আমার রিসার্চটা কতটুকু ঠিক আছে। আর এটা যখন আমি আমার ক্লায়েন্টকে দিব, সাবমিট করব, তার জন্য এটা ফ্রুটফুল হবে। আর যদি আমি গোল না বুঝে হুটহাট করে কিওয়ার্ড পাইলাম, একটা কিওয়ার্ড টার্মস পাইলাম, এটা নিয়ে আমি টুলসে সাবমিট করলাম, কিওয়ার্ড চলে আসলো, এগুলো আমি কিছু যাচাই বাছাই করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, সব কিওয়ার্ড কিন্তু তার কাজে নাও আসতে পারে। হ্যাঁ, তো তখন যখন দেখবে যে আপনি কিছু বুলশিট কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন, সেগুলোর জন্য কিন্তু ক্লায়েন্ট আপনার উপর রাগও করতে পারে, পরে আর কাজ নাও দিতে পারে, আপনার একটা রেটিং খারাপ করে দিতে পারে। তো এই জন্য আগে এই বিষয়গুলো বুঝে নেওয়া উচিত। তো আমরা গত ক্লাসে খুব ইজিলি কাজগুলো দেখে ফেলছিলাম, বাট আজকে আমি আপনাদেরকে গোছাই দিচ্ছি যেন আপনারা কাজ করতে গেলে আরো প্রফেশনালি করতে পারেন। হ্যাঁ, ক্লিয়ার? আপনারা বুঝছেন এইটুকু কিওয়ার্ড রিসার্চ গোল এবং কিওয়ার্ডের টাইপস এই বিষয়গুলো? জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি ক্যারি অন করি সামনে। ওকে, এগুলো এখন আমরা সব আগেই দেখছি। এখন যা যা দেখাবো, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কিছু ম্যাট্রিক্স, যেমন এগুলো কমন কিছু ম্যাট্রিক্স। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের জানতে হবে একটা কিওয়ার্ডের ওই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কেমন, কত বেশি সার্চ হয়, এবং সার্চ ভলিউম ওভার ট্রেন্ডস। আমরা ট্রেন্ড এক্সপ্লোরারে দেখছি যে এটা ট্রেন্ডিংটা রাইজিং, ড্রপিং না স্টেবল, গত ক্লাসে তো আমরা এটা দেখছি। এবং সাজেস্টেড বিড, দ্যাট ইজ সিপিসি, সিপিসি যত বেশি হবে আমার অ্যাডসেন্স আর্নিং তত ভালো হবে। অ্যাফিলিয়েটে সিপিসির কোনো কাজই নাই। হ্যাঁ, দেন ক্লিক থ্রু রেট, আমার সিটিআরটা কেমন, সিটিআর যত বেশি হবে আমার প্রফিট তত বেশি হবে। তার মানে আমার এই কিওয়ার্ড গুলো ধরে যে ওয়েবসাইটটা আসতেছে সেই ওয়েবসাইটে মানুষজন বেশি ক্লিক করে, ক্লিক রেটটা ভালো, সেটা হচ্ছে সিটিআর। নাম্বার অফ রেজাল্ট, আমি যখন সার্চ করছি তখন কতগুলো রেজাল্ট আসতেছে, এটা হচ্ছে নাম্বার অফ রেজাল্ট। এটা বিগ ইস্যু না, বাট তারপর আপনি জেনে রাখতে পারেন। অ্যাডওয়ার্ড কম্পিটিশন, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাডওয়ার্ড কম্পিটিশনটা দেখেছিলাম হাই, মিডিয়াম, লো। সো যেসব কিওয়ার্ডের অ্যাডওয়ার্ড কম্পিটিশন হাই বা মিডিয়াম হবে সেটা আপনার জন্য প্রফিটেবল হবে। যেটাতে অ্যাডওয়ার্ড কম্পিটিশন নাই সেই কিওয়ার্ডের কোনো কমার্শিয়াল ইন্টেন্টই নাই, সেটা নিয়ে আপনি কাজ করলে আপনার খুব একটা লাভ হবে না। সো এটা আপনার জেনে রাখা ভালো। অর্গানিক কম্পিটিশন বা ডিফিকাল্টিস, যে আপনার এই কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করতে গেলে আপনার ডিফিকাল্টিস কেমন হবে, সেটা আমরা গত ক্লাসে এই বিষয়গুলো দেখেছিলাম। এই স্টেপসে আমরা অর্গানিক ডিফিকাল্টিস বা আমরা অল ইন টাইটেল কনসেপ্ট থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিস বোঝার চেষ্টা করেছিলাম। ক্লিয়ার? বুঝছেন কিওয়ার্ড ম্যাট্রিক্স গুলো? সো আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, এই ম্যাট্রিক্স গুলো মাথায় রেখেও যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, ওই রিসার্চটা আপনার জন্য একটা খুব ভালো রিসার্চ হইতে পারে। এন্ড ইন্টারেস্টিংলি আপনারা অনেক কিওয়ার্ড রিসার্চ দেখবেন ইয়েতে, ফাইবার অনেক গিগ আছে যেখানে এখান থেকে জাস্ট 2-3টা টার্ম ব্যবহার করে, 2-3টা-4টা টার্ম ব্যবহার করে ম্যাট্রিক্স ব্যবহার করে তারা রিসার্চ করে দিচ্ছে, এবং সেগুলো আপনার শত শত সেল হচ্ছে, অনেক অনেক সেল হচ্ছে। ওই মানে জাস্ট সিম্পল কিছু কাজ প্রচুর সেল হচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে কোন একটা ক্লাসে, বা আপনাদের যখন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব তখন এই ছোট ছোট কাজগুলা কি বড় বড় ভ্যালু বা বড় বড় ডিমান্ড সেটা দেখবো। আর আপনারা তো মোটামুটি অনেকগুলো বিষয় জেনে গেছেন কিওয়ার্ড রিসার্চের এন্ড কিওয়ার্ড রিলেটেড বা এসইও রিলেটেড। ওকে,
আচ্ছা, আমরা যদি সামনে আগাই, আর কি আছে? ওকে, এটা এটা আসলে আমি এটা আমার অনেক আগের একটা কনসেপ্ট, বা এটা হচ্ছে যখন আপনাদের প্রিমিয়াম টুলস ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না, ফ্রি টুলস ব্যবহার করছেন, তখন আপনারা কনসেপ্ট থেকে অনেক কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যেমন আমি কিছু আইডিয়া দিই, আইডিয়া দিলে বুঝবেন। ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে আচ্ছা, আপনারা একটা কিওয়ার্ড বলেন, আপনাদের কোনো কিওয়ার্ড নিয়ে আমি একটু দেখি। আপনাদের যারা বিজনেস করছেন, আপনাদের স্যার খেজুরের একটা কিওয়ার্ড দেন, খেজুরের উপর, মানুষ কি আজওয়া খেজুর। আচ্ছা, আজওয়া লিখতে পারি আমরা। আচ্ছা, আজওয়া তো বাংলাদেশে একটা বেকারি। এনিওয়েজ, আজওয়া আচ্ছা, আপনার টার্গেট কাস্টমার কারা, বাংলাদেশের নাকি ওয়ার্ল্ড ওয়াইড? বাংলাদেশে, ঢাকার মধ্যে, বাংলাদেশের। ঢাকা, So, শুধু ঢাকা। এখানে আপনি কি ওয়েবসাইট নিয়ে কাজ করছেন? জি, ওয়েবসাইট নিয়ে মানে কাজ আমার করছেন। ওয়েবসাইটে এগুলো উঠাবো, আমার আচ্ছা, ওয়েবসাইটে এই এগুলো রাখবো প্রোডাক্ট সেই গুলো জন্য। উঠাবেন। আপনাকে এই আগে কাস্টমার বুঝতে হবে, দেন আপনার প্রোডাক্ট বুঝতে হবে, দেন আপনার প্রোডাক্ট গুলো নিয়ে রিসার্চ করতে হবে, দেন আপনি কিওয়ার্ড গুলা পেয়ে যাবেন। এখন এখানে বিষয়টা হচ্ছে কি, এখন এমনও হইতে পারে যে কেউ সরাসরি আজওয়া লিখে সার্চ করছেন, আবার এমনও হইতে পারে যে আপনার কাস্টমাররা বাংলায় আজওয়া লিখতেছে, আবার এমনও হইতে পারে যে তারা এটা সিনোনিম এমন কিছু ব্যবহার করতেছে যেটা দিয়ে বেশি বেশি সার্চ হচ্ছে। সো এই জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে এই বিষয়গুলো বের করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা জাস্ট এই রিলেটেড আপনারটা সরাসরি এটা না দেখাইলেও আমরা একটু ধরেন ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস এই কিওয়ার্ডটা নিয়ে আমরা একটু দেখি। সো এই কিওয়ার্ডটা সার্চ করার ফলে ধরেন আপনি এরকম একটা কিওয়ার্ড নিয়ে আপনার সাইটটা র‍্যাঙ্ক করতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে এই জি, রিলেটেড আর কি কি কিওয়ার্ড হইতে পারে, একটা আইডিয়া নিতে চাচ্ছেন ড্রাই ফ্রুটসই গুগল করেন, থেকে। প্রবলেম নেই, ড্রাই ফ্রুটসই করেন, প্রবলেম নেই। ওকে ওকে, গ্রেট। সো আমি যখন গুগলে সার্চ করছি, দেখেন গুগল কিন্তু আমাকে আরো কিছু কিওয়ার্ডের সাজেশন দিচ্ছে। এগুলোকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট। যে ড্রাই ফ্রুট নেমস লেখা মানুষজন সার্চ করে, ড্রাই ফ্রুট বেনিফিটস লেখে সার্চ করে, হ্যাঁ, তারপর টাইপস অফ ড্রাই ফ্রুট লেখে সার্চ করে, ড্রাই ফ্রুট অনলাইন লেখে সার্চ করে। সো এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড, এন্ড এখান থেকে কিন্তু অনেক সেল আসতে পারে এটা যদি আপনি র‍্যাঙ্ক করতে পারেন। হ্যাঁ, ড্রাই ফ্রুট হোলসেল, আমরা হোলসেল নিয়ে বলেছিলাম না, কি ধরনের কিওয়ার্ড এটা বলেন তো? ড্রাই ফ্রুট হোলসেল, B2B maybe. রাইট। আপনি যদি B2B সেল করতে চান তখন দেখবেন যে এই কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করাবেন। এখন দেখেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্টে আমরা কিছু কিওয়ার্ড, আরো কিছু কিওয়ার্ড আইডিয়া পাইলাম, সেম আমরা সিমিলার রিলেটেড কিছু রেজাল্ট আছে এখানেও, ওই রেজাল্ট আরো কিছু দেখবেন। আবার দেখেন আপনার যদি চোখ খুব ভালো হয়, মানে এই চোখ বলতে ওই চোখ না, এটা হচ্ছে অনেক কাজ করলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তখন আপনি যারা র‍্যাঙ্ক করছে তাদের ওয়েবসাইট গুলো দেখলে, তাদের ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, পারমালিঙ্ক দেখলে এখান থেকে আপনি অনেক কিওয়ার্ড বের করে নিতে পারবেন। যেমন দেখেন আমার এখানে টাইটেলে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আছে, তাই না? যেমন ড্রাই ফ্রুটস, এটা কিওয়ার্ড ঠিক আছে একটা। আবার দেখেন এখানে দেখেন ডায়েট টু স্টে হেলদি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এবং এটার সাথে এটা কিন্তু রিলেটেড। এবং নিচে কিন্তু দেখেন আরো এই ধরনের, এই যে হেলদি স্ন্যাক বা ডিলিশিয়াস এন্ড হেলদি স্ন্যাক, এগুলো কিন্তু এই রিলেটেডই কিওয়ার্ড। হ্যাঁ, এই যে মিনারেলস এন্ড ডায়েটরি ফাইবার, রিচ প্রোটিন, ভিটামিন, এগুলো কিন্তু এই রিলেটেড কিওয়ার্ড। দেখেন রাইড ফুড কনজাম্পশন, হ্যাঁ, তারপর এই জায়গাগুলো যদি একটু ভালো মতন দেখেন, বুঝেন, এরা যেহেতু র‍্যাঙ্ক করছে, এরা এই কিওয়ার্ড এবং এই রিলেটেড আরো কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করছে। সো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এই টাইটেলে ড্রাই ফ্রুটস বেনিফিটস, খুব ভালো একটা কিওয়ার্ড, তারা একেবারে শুরুতে ব্যবহার করছে। হ্যাঁ, সো এইভাবে করে কিন্তু আপনারা কিওয়ার্ডের আইডিয়াস নিতে পারেন, এন্ড এই আইডিয়াস গুলো নিয়ে আপনি প্রথমে একটা জায়গায় কি করলেন, জাস্ট আইডিয়াস গুলো একটা এক্সেলে আপনি রাখতে পারেন, বা টেক্সট ফাইলে রাখতে পারেন। দেন এগুলোকে পরে কোনো কিওয়ার্ড টুলসে নিয়ে দেখবেন যে এই কিওয়ার্ড গুলো অ্যাকচুয়াল সার্চ কিরকম, অ্যাকচুয়াল কম্পিটিশন কিরকম, এগুলো র্যাঙ্কিং ডিফিকাল্টিস কিরকম।
তারপর যেটা আপনার কাছে মনে হবে যে র্যাঙ্কিং ডিফিকাল্টিস কম বাট সার্চ অনেক বেশি এবং এটা আপনার জন্য প্রফিটেবল, সেই কিওয়ার্ড গুলোকে আপনি চুজ করবেন, বা গত ক্লাসে আমরা যেভাবে করে দেখাইছিলাম সেভাবে করে আপনি চুজ করতে পারেন। বুঝছেন বিষয়টা, কিওয়ার্ড আইডিয়া এবং কিওয়ার্ডের ব্যাপারে? ওকে, আপু আমাদের যেটা আছে সেটা আমরা টুলস এর ব্যাপারে, আসলে টুলস অনেক আপডেটস হয়। আমার এই স্লাইডটা অনেক আগের, সো এখানে অনেক আগের টুলসও আছে। বাট আপনি কাজ করতে গেলে যেমন প্রিমিয়াম টুলস নিয়ে যদি কাজ করেন, এইচরেফস নিয়ে কাজ করতে পারেন, মজ নিয়ে কাজ করতে পারেন, কিওয়ার্ড রিভিলার নিয়েও কাজ করতে পারেন। সামটাইমস কিওয়ার্ড রিভিলার্সটাও আপনার ফ্রিতে কিছু ডেইলি আপনি 3টা সার্চ করতে পারবেন, প্রিমিয়াম রেজাল্ট গুলোই আপনাকে দেখাবে। হ্যাঁ, সো এরকম আরো অনেক টুলস আছে কিওয়ার্ড রিসার্চের, লং টেইল প্রো আছে। সো এগুলো হচ্ছে প্রিমিয়াম টুলস। প্রিমিয়াম টুলস যদি টাকা পয়সা খরচ করতে পারেন বা আপনারা যদি কি বলে গ্রুপ বায়ো কিনে নিতে পারেন, এই টুলস গুলো ব্যবহার করতে পারেন। এখানে কিছু আইডিয়াস সাজেশনস দেওয়া আছে। এন্ড আপনার ফ্রি আসলে কোনো কিছু ফ্রি থাকে না, আস্তে আস্তে প্রিমিয়াম হয়ে যায়। তো তারপরেও দেখা যাচ্ছে যে ফ্রি ফিচার কিছু আছে, যেমন এখানে কিওয়ার্ড প্ল্যানার ইউনিভার্সাল ফ্রি। সো এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এদের ফিচার অনেক কমায় ফেলতেছে, ফ্রিতে অনেক ফিচার কমায় ফেলছে বা এস্টিমেট করতেছে অনেক বেশি এক্সাক্টের তুলনায়। বাট তারপরেও আপনি স্টিল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে অনেক আইডিয়াস নিতে পারেন। হ্যাঁ, কেডব্লিউ ফাইন্ডার এটাও আসলে পেইড প্রিমিয়াম। সো এখানেও একবার আপনি এটা আইপি চেঞ্জ করে করে কাজ করতে পারেন। আপনারা যদি আপনাদের যদি ভিপিএন থাকে, হ্যাঁ, বা আপনারা ক্রোমের ব্রাউজারে অ্যানোনিমস নামে একটা আইপি চেঞ্জার আছে ফ্রিতে, ব্যবহার করে ওইটা দিয়েও আপনারা একটু কেডব্লিউ ফাইন্ডারটা ব্যবহার করতে পারেন। এগুলো একটু শুনে রাখেন, জেনে রাখেন এবং করার চেষ্টা করেন। টুলস গুলো সব একই রকম। আমি যে 2টা টুলস কালকে দেখাইছি, অন্য টুলস গুলোতেও দেখা গেছে যে আপনার সিমিলারলি আপনি সার্চ করে কিওয়ার্ড বের করতে পারবেন, কিওয়ার্ডের ম্যাট্রিক্স গুলো পাবেন, সেখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। বাট আমি জাস্ট আপনাদের নামগুলো দিয়ে দিচ্ছি। এভরিওয়্যারটা আসলে এটা পেইড হয়ে গেছে, এটা একেবারে পেইড হয়ে গেছে, এনে কিছু করার নাই। এটা একটা এক্সটেনশন। উবার সাজেস্ট দেখতে পারেন, উবার সাজেস্টও ফ্রি কিছু পাবেন। হ্যাঁ, কিওয়ার্ড শিটারটা একদিক থেকে অনেক ভালো যে আপনাকে কিছু কিওয়ার্ড ব্রড আইডিয়া দিবে। দ্যাট মিনস আপনার অনেক কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, কিওয়ার্ডের ম্যাট্রিক্স পড়ে যে এটার সার্চ ভলিউম কত বা কত, ডিফিকাল্টিস কত, সেটা থেকে আপনার দরকার হচ্ছে অনেক কিওয়ার্ড আইডিয়া। তো সেই আইডিয়ার জন্য আপনারা কিওয়ার্ড শিটারটা দেখতে পারেন, ফ্রিতে অনেক ভালো একটা টুলস। আমি একটু দেখাই এটা, যেহেতু এটাতে হেসেল কম। কিওয়ার্ড শিটারে আপনার ধরেন আমি ড্রাই ফ্রুটস এটাতে শিট কিওয়ার্ড যদি করি, দেখেন সে কিওয়ার্ড শিট করতেছে যে করতেছে, আমরা না থামাইলে সে থামবে না। বুঝছেন বিষয়টা? 125, 133, 139, বুঝছেন আপনার কত কিওয়ার্ড লাগবে এখান থেকে এসে দেখতে পারেন। স্টপ স্যার। করলাম, এন্ড এখান থেকে যেটা যেটা মনে হবে আপনার কাজে লাগবে নিতে পারেন। বুঝছেন ঘটনা? টুলস লাগবে আরো, এখানে অনেক টুলস আছে, দেখতে পারেন। আচ্ছা, ফ্রি বইলা কিছু নাই। এক্সটেনশনস, আচ্ছা মজবার ব্যবহার করতে পারেন, আপনাদের মজবারে অনেক ইনফরমেশন পাবেন কম্বাইন্ড। মজবারটাও ফ্রি না, 30 দিনের জন্য ফ্রি, তারপর পেইড। বাট আমরা আমাদের গ্রুপের মধ্যে মজের যে ইউজার পাসওয়ার্ড শেয়ার করতেছি সেটা দিয়ে ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড রিভিউ একটা, এটা আসলে পেইড, এটা দেখে লাভ নাই। অ্যানোনিমাসের কথা তো বলছি, আইপি চেঞ্জার। আর কি, এটা কিওয়ার্ড রিসার্চ কেন করতেছেন এটা বুঝে নেবেন, এটা আগে বলছি। এন্ড আপনার এসইও গোলটা যদি আপনি দেখে নেন, আপনার জন্য সাকসেসটা সহজ। গোলটা ঠিকঠাক মতন বুঝে এসইও করে কিওয়ার্ড বের করেন, দেন সাকসেস আপনি পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি আমার স্লাইডের আলোচনা, কথাবার্তা আর প্র্যাকটিক্যালি যা দেখানোর গতকালকে দেখাইছি। এখন যেটা থাকবে, আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে একটু কথা বলবো, তারপর আপনাদের কিছু কাজ দিব, কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করব। বলেন কোয়েশ্চেন।
এটা দেখতে পারেন আপনারা। কিওয়ার্ড সার্ভার ইউজ করছেন কেউ? একটু দেখি তো, এটা একটা এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার, এটা একটা এক্সটেনশন। এটা ওই যে কিওয়ার্ড, আসলে আপনাদের যেটা ছিল এভরিওয়্যার, এভরিওয়্যারটা খুবই খুবই কাজের একটা টুলস ছিল, এবং এটা পেইড হয়ে যাওয়ার পর, এটা পেইড হয়েছে বেশি দিন হয় নাই, অনেকেই মানে এটা নিয়ে খুব সহজে যে কাজগুলো করা যাইতো, হ্যাঁ, এটা করাটা একটু কঠিন হয়ে গেছে। বাট এটার মতন এই যে সার্ভারটাতে যেরকম দেখাচ্ছে আপনার ওই সার্চ ভলিউম বা অন্যান্য রেজাল্ট গুলো, তো সেভাবেই দেখাইতো। আর স্পেসিফিকলি ভাই আমি ইউজ করি। সার্ভারটা ইউজ করতে পারেন, ওই এভরিওয়্যার এর ছোটখাটো বিকল্প যদি চান, হ্যাঁ, এই এক্সটেনশনটা আপনি ব্যবহার করেন, মজা পাচ্ছেন? হ্যাঁ খুবই ভালো, কাজের সময় বেশি কাজে দেয়। ওকে ওকে, সার্ভারটা ইউজ করেন, কারণ আমি আমি ইউজ করি না তো, কারণ ওই যে বড় সলিউশন থাকলে আর ছোটগুলা খোঁজা লাগে না, দ্যাটস ওয়াই। বাট আপনারা আপনার তো যেহেতু প্রিমিয়াম আছেই। এক্স্যাক্টলি, সো আপনাদের যেহেতু কাজ করতে হবে, সো যে 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 সুযোগ সামনে পাবেন সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। সো আর এসইও কোয়াকটাও ভালো, এসইও কোয়াকটা ভালো, এসইও কোয়াক নিয়ে অনেক কাজ দেখাবো সামনে, এসইও কোয়াকটা দরকার লাগবে। এটা ডোমেইনের জন্য খুব ভালো লাগে। এক্স্যাক্টলি, ভাইয়া আরেকটা জিনিস জানার ছিল যে বলেন। ধরেন যে আমাদের যে মেইন নিচটা, একটা নিচ জি নিলাম যেটা মেইন নিচ, আমি ওটা থেকে আমি একটা লং টেল বের করলাম আর কি। এখন ওই হ্যাঁ, লং টেইলে কিন্তু যদি আমার কোনো মানে সার্চ ভলিউম খুব কম থাকে, ধরেন যে যদি সার্চ ভলিউম মান্থলি 100 থাকে, তাহলে আমি মানে কি স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি এই ক্ষেত্রে? ওকে, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আপনার এক্সপেকটেশনটা, এটা এটা কোয়েশ্চেনটা খুব ভালো ছিল, এবং গতদিন এই টাইপস একটা কোয়েশ্চেন ইয়েও করছিলেন আরেকজন, আশা করি মনে হয়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে লং টেল কিওয়ার্ডটা চুজ করছেন সেটা সার্চ ভলিউমটা কম হইলেও, এই সার্চ ভলিউমের মধ্যে 100 জনের মধ্যে যদি আপনি 50 জনকেও আপনার সাইটে আনতে পারেন, 60 জনকেও আপনার সাইটে আনতে পারেন, এবং তারা আপনার প্রোডাক্টটা যখন কিনে নিবে, এটা আপনার জন্য একটা মানে ভালো রেভিনিউ জেনারেট করবে। হ্যাঁ, সো ওইটাকে আপনি টার্গেট করতে পারেন। এগুলো আসলে হয় কি, এই লং টেইল গুলো বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যামাজন অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েটস এগুলোর জন্য। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টের কিওয়ার্ড গুলো অনেক লম্বা হয়, লং টেইল হয়, বাট দেখা যাচ্ছে যে ওইগুলা আপনার সার্চ ভলিউম কম হয়। বাট ওই সার্চ ভলিউম কম, সার্চ ভলিউমে 100 যেখানে সার্চ ভলিউম, এটাতে যদি আপনি টপ নাম্বার 1-এ যান, আপনি কিন্তু মোটামুটি 60-70% ক্লিক কিন্তু আপনি পাবেন। 60-70%-এর মধ্যে যদি আপনি 10%ও আপনি কনভার্ট করতে পারেন, দ্যাট মিনস আপনি 5 থেকে 10 জনকে আপনি আপনার প্রোডাক্টটা সেল করে ফেলতে পারতেছেন, সেখান থেকে কিন্তু আপনি কমিশন জেনারেট করতে পারবেন। সো ওইখানে বিষয়টা হচ্ছে, এখানে আপনাকে অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে হবে, অনেকগুলো কিওয়ার্ড যদি হয়, ওইগুলোর জন্য আপনার আলাদা আলাদা পেজ গুলোকে আপনার অপটিমাইজ করে র‍্যাঙ্ক করাইতে হবে, রেদার দেন ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের সাথে তো লিঙ্কিং থাকবেই, অটোমেটিক ওয়েবসাইটটাও র‍্যাঙ্ক হবে, বাট আপনি পেজগুলোকে টার্গেট করেন র‍্যাঙ্ক করানোর জন্য, যদি আপনার কিওয়ার্ড গুলো এরকমই হয়। আর যদি এরকম না হয়ে আপনার কিওয়ার্ডটা হয় যে আপনার টোটাল সাইটটার রিলেট জন্য আপনি একটা কিওয়ার্ড চুজ করছেন, তো সেটা দেখা যাইতেছে অত লং টেইল করতে গেলে আপনি ইউজার পাচ্ছেন না, তখন সেটাকে আপনি মোটামুটি আহ, একটা মডারেট বা একটা যে কিওয়ার্ডটা দেখা যাচ্ছে মোটামুটি মিডিয়াম টেইল যেটাকে বলেন, সো ওই ধরনের একটা কিওয়ার্ড নিতে পারেন। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে যদি একটু বলি, যে আপনারটা যদি ই কমার্স সাইট হয়, ধরেন ই কমার্স সাইটের মেইন কিওয়ার্ড গুলো কি, আহ, আপনার অনলাইন শপিং, রাইট, অনলাইন শপিং এই রিলেটেড কিওয়ার্ড গুলো নিয়ে ই কমার্স সাইট গুলো র‍্যাঙ্ক করতে চায়। এখন তাদের কিন্তু এটাও কিন্তু একটা কিওয়ার্ড, আবার যখন তারা একটা প্রোডাক্ট সেল করতেছে, ধরেন একটা স্মার্ট ওয়াচ সেল করতেছে, সো স্মার্ট ওয়াচের জন্য কিন্তু তারা আলাদা কিওয়ার্ড করে, এবং ওইটার জন্য কিন্তু তাদের একটা পেজকে তারা অপটিমাইজ করে ফেলে, এন্ড পেজটার সাথে তাদের হোম পেজটাও লিংক থাকে। দেখা যাচ্ছে যে ওই স্মার্ট ওয়াচ রিলেটেড লং টেইল কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করতেছে, তখনও কিন্তু আপনার ওয়েবসাইটটা পাচ্ছে, এবং অনলাইন শপিং লিখে যখন সার্চ করছে তখনও কিন্তু আপনার ওয়েবসাইটটা পাচ্ছে। এখন অনলাইন শপিংটা হচ্ছে আপনার মাদার কিওয়ার্ড। এখন এইখানে দেখা যাচ্ছে যে অনলাইন শপিং বা এই রিলেটেড অন্য কোনো একটা কিওয়ার্ড নিলেন, যেটাকে আপনি মেইন কিওয়ার্ড হিসেবে
আপনি র্যাঙ্ক করাচ্ছেন, আর ওইদিকে আপনি আপনার কিছু পেজের জন্য এরকম লং টেইল কিওয়ার্ড হোক, বাট আপনি চাইতেছেন যে এই কিওয়ার্ড গুলার জন্য ওই পেজগুলো, স্পেসিফিক পেজগুলোকে র্যাঙ্ক করাবেন। সো দ্যাট দেখা যাচ্ছে যে আপনি এভাবে করে অনেক বেশি কাস্টমার আপনার সাইটে আনতে পারতেছেন। বুঝছেন বিষয়টা নাকি কঠিন মনে হইল? না ক্লিয়ার, সোজাই লাগছে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, হ্যাঁ। আর কারো কিছু জানার আছে, বলার আছে? স্যার আমার একটা বিষয় জানার ছিল। বলেন। স্যার, আমার যদি ই কমার্স সাইটে প্রোডাক্ট থাকে 15-20টা, তাহলে কি আমার জি। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড বাছাই করে এসইও করতে হবে? করতে পারেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে পারেন, কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা প্রোডাক্ট পেজ আছেই, সেই পেজগুলোকে জি। অপটিমাইজ করবেন, আর হোম পেজে যতটুকু রাখা যায় রাখবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ভাই অ্যাডসেন্সের জন্য কেমন কিওয়ার্ড নেওয়া উচিত? অ্যাডসেন্স এর জন্য আপনি রিসার্চ করে দেখবেন যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম বেশি, যে কিওয়ার্ড গুলোর আপনার অ্যাডওয়ার্ড কম্পিটিশন ভালো, হ্যাঁ, এবং যে কিওয়ার্ড গুলার আপনার দেখা যাচ্ছে যে প্রফিট বেশি আসবে। এখন প্রফিট বেশি আসতে গেলে হচ্ছে আপনার যেটা হয় সিপিসি বেশি থাকতে হয়, সিটিআর বেশি থাকতে হয়। তো সিপিসি সিটিআর যেগুলোর বেশি সেগুলোতে প্রফিট বেশি হয়। এখন প্রফিট বেশি ঠিক আছে, এবং সার্চও বেশি ঠিক আছে, বাট ইন দ্য মিন টাইম আপনি দেখবেন ওই র্যাঙ্কিং ডিফিকাল্টিস যেন কম হয়। সো যেটা দেখবেন সবকিছু বেশি, র্যাঙ্কিং ডিফিকাল্টিস কম আছে, সেটাকে আপনি চুজ করতে পারেন আপনার অ্যাডসেন্স এর জন্য। বুঝছেন? ভাই নিশ আচ্ছা। সিলেক্ট করব কিভাবে? সরি, আমি একটু just a minute। আমি আপনাকে একটা সহজ সলিউশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ। ক্যাটাগরির মধ্যে আপনি কিছু সাব ক্যাটাগরিও আছে। তখন এটার মধ্যে যদি যাই, এর মধ্যে আবার দেখেন ফ্যাশন, এক্সারসাইজ, স্কিন এন্ড বডি মেকআপ। সো আপনি ধরেন এই ক্যাটাগরিতে গেলেন, এই ক্যাটাগরিতে যাওয়ার পরে দেখবেন মানুষজন কি নিয়ে লিখতেছে, কি নিয়ে জিজ্ঞেস করতেছে। ধরেন আপনি দেখলেন যে ধরেন এখানে একটা দেখলেন এই যে এই ওয়ার্ডটা দেখলে, এইটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ করে দেখেন যে এই কিওয়ার্ডটা আসলে কতটুকু সার্চ হয়, বা এটা কতটুকু প্রফিটেবল ও ভালো কিওয়ার্ড, বা এটার সাথে রিলেটেড আরো কত কিওয়ার্ড আছে। সো দ্যাট কি হলো, আপনার কিওয়ার্ড চলে আসলো, আপনার একটা নিশও চলে আসলো, এবং এটা সাব নিশ কি, সাব ক্যাটাগরি কি, সেটাও আপনি বুঝতে পারবেন। বুঝছেন? তো আগে এগুলোতে যান, ঢুকে ঢুকে এই টপিক গুলো দেখেন, বুঝেন, দেন আপনার একটা আইডিয়া চলে আসবে। সো যেটাতে মনে হবে আপনার জন্য যে যেটার কিওয়ার্ড পাইছেন, কিছু যে ভালো ভালো কিওয়ার্ড পাইছেন, এগুলোতে ভালো সার্চ আছে, বাট এটা কম্পিটিশন কম, সো সেগুলো আপনি চুজ করবেন। যেটাতে দেখবেন সার্চও বেশি বাট কম্পিটিশনও অনেক বেশি, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর যেটাতে সার্চ নাই, তো সেটা তো আপনার নেওয়ারই দরকার নেই। বুঝছেন বিষয়টা? এবার এখন একটু সহজ হয়েছে? জি হ্যাঁ। ভাই। সো এগুলো একটু ঘেটে ঘেটে দেখতে পারেন। এরকম আরো অনেক সাইট আছে, আমি এটাই দেখাচ্ছি। বা কোরা যদি কেউ ব্যবহার করেন, কোরাতে দেখতে পারেন, কোরাটা আরো বেস্ট। কোরাতে অ্যাকাউন্ট করে এখানে এরকম ভাবে খুঁজে দেখতে পারেন টপিক গুলো, নিশ সিলেকশনের জন্য হেল্প করবে। হ্যাঁ, কোরাতে একটা অ্যাকাউন্ট করে নিন। ওকে। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করে দিব, যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনাদের। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।